বন্ধুরা, যারা আমাদের এই এমপ্লয়াবিলিটি আজকের ফার্স্ট লেকচার 1 এবং লেকচার 1-এ as we have promised to you all in our orientation class যে আমাদের এখানে প্রত্যেকেই একজন ইন্ডাস্ট্রি এক্সপার্টরা আসবেন, তারা আপনাদের সামনে তাদের ক্যারিয়ারের বিভিন্ন বিষয় শেয়ার করবেন। আমি আজকে এখানে মুরাদ ভাইকে আমন্ত্রণ জানিয়েছি। হি ইজ ওয়ান অফ মাই very old friend and one of my favorite persons আমি বলবো মুরাদ ভাই এলিট পেইন্টে আছেন। আমরা একই সঙ্গে এইচআর ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করি। আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স, তারপর এইচআর ক্লাব আছে আমাদের। আপনারাও এইচআর ক্লাবে ইনশাল্লাহ সবাই জয়েন করবেন, আমরা যেখানে যেখানে আছি। সো আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুরাদ ভাই ইজ ওয়ান অফ দি রিক্রুটার্স। আমি বলবো যে তিনি হায়ার করেন, মানুষকে হায়ার করেন, পিপলকে হায়ার করেন। এবং আমি 100% শিওর আজকে তামজিদ আছে, সালমান খান আছে, সাইদা আছে, সানজিদা আছে, সাবেরা, আমাদের সঙ্গে যারা যারা আজকে কথা বলেছে, যারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছে, এদের কারো না কারোর সাথে হয়তো মুরাদ ভাইয়ের দেখা হবে যখন প্রফেশনাল ফিল্ডে যাবে। সো মুরাদ ভাই, নেক্সট 30 মিনিটস ইজ ইয়ার্স। আপনার কাছে আমার যে প্রশ্নটা দিয়ে আমি শুনবো 30 মিনিটসের মধ্যে ফার্স্ট আমি চাইবো যে ফার্স্ট 15 or 20 মিনিটস আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, আর বাকিগুলো আমি আমার বন্ধুদেরকে বলবো, আমার লার্নিং পার্টনার্স, আমার 33 জন সৈনিক এমপ্লয়াবিলিটির, আপনারা মন খুলে আজকে প্রশ্ন করবেন যে আসলে মুরাদ ভাই কি চায়, উনি কেন খুলে বলে না। হ্যাঁ, তো আজকে আমরা ওনার মুখ থেকে বের করে ফেলবো যে উনি কি চায়। সো মুরাদ ভাই, হোয়াট ইউ ওয়ান্ট টু সি from a graduate? That's the question, and now next 30 minutes is yours. থ্যাংক ইউ রিপন ভাই, অনেক সুন্দরভাবে পরিচয় করিয়ে দিয়েছেন। আর আপনি আমাকে ডেকেছেন, আমার এটা একটা প্যাশনের জায়গা, নট প্রফেশন। আপনি জানেন যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যখনই ইনভাইট করা হয় আমি খুব গ্লেডলি সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করি, মানে ডিসপাইট অফ মাই বিজি স্কেডিউল। তো আর আপনি যেখানে আছেন অবশ্য ইউ হ্যাভ মাল্টিপল এক্সপিরিয়েন্স, মাল্টিপল স্কিলস। নিজেই একজন মেন্টর এমপ্লয়াবিলিটি স্কিলের, সেই জায়গায় আমাকে ডেকেছেন হয়তোবা ডিরেক্টলি ইন্টারভিউ এবং এগুলোর সাথে আমি থাকার কারণে। তো আমার অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করব কিছুটা শেয়ার করার জন্য। এরপর ওপেন কোশ্চেন এন্ড আনসার সেশন থাকবে, সেখানে যদি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যেগুলো নিয়ে আপনাদের ভিতরে কোনো কনফিউশন আছে সেগুলো নিয়ে কোশ্চেন করবেন। আমি এবং রিপন ভাই যেহেতু আছেন এখানে সাথে, দুজনই আমরা মিলে চেষ্টা করব সেগুলোকে প্র্যাকটিক্যাল ফিল্ডের আলোকে কি অ্যান্সার আসলে অ্যাকচুয়ালি আসে সেটা আমরা বলার চেষ্টা করব। তো লেটস, সময় যেহেতু কম, আমার মনে হয় যে আমরা ছোট্ট একটা স্লাইড শেয়ারিং এর মাধ্যমে আমরা একটু গো থ্রু করি, তারপরে আমরা কোশ্চেন এন্ড আনসার সেশনে ব্যাক করব। তো একটু সময় নিচ্ছি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আসছে, এটা হ্যাঁ দেখা যাচ্ছে। এমপ্লয়াবিলিটি স্কিল, তাই না? আপনি ফুল স্ক্রিন করে দেন তাহলে হয়তো। হ্যাঁ হ্যাঁ, আমি করে দিচ্ছি। দেখা যাচ্ছে? জি। ওকে। তো আমার দিস ইজ দ্য সিম্পল আইডেন্টিটি অফ মাইসেলফ এট প্রেজেন্ট। যেহেতু আমি ইন্ডাস্ট্রি প্র্যাকটিশনার হিসেবে এখানে উপস্থিত হয়েছি, বাকি পরিচয়গুলো রিপন ভাই দিয়েছেন। তো এখানে আমি এলিট পেন্টে আছি, দ্য লোকাল নাম্বার 1 পেইন্ট ব্র্যান্ড ইন বাংলাদেশ। তো এটার সিনিয়র জেনারেল ম্যানেজার, রেসপন্সিবল ফর এইচআর, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড কমপ্লায়েন্স। আমরা যদি এতে যাই,
ফার্স্ট মুভ টু ক্যারিয়ার। যারা স্টুডেন্ট তারা প্রত্যেকেই আমরা একটা জিনিস আমাদের ভিতরে খুব ইস্পিস করে মনের ভিতরে, যে আমরা আসলে মানে বের হয়ে কি করব। জব মার্কেটে প্রচুর আনএমপ্লয়েড অনেকেই আছে, এই কথা আমরা শুনি। তাহলে আমরা যখন কোনো জবের জন্য মুভ করব, আমাদের ফার্স্ট প্রায়োরিটি কি, কিসের উপর বেস করে আমরা দেখেন এখানে এই জায়গাটা, যে এই যে এখানে লেখা অপরচুনিটি টু প্রেজেন্ট ইউর সেলফ, স্কিল সেট অ্যান্ড নলেজ টু ওয়ান হু ক্যান হায়ার ইউ। তাহলে যারা আপনাকে হায়ার করবে তাদের জন্য আপনাকে কিভাবে তৈরি করতে হবে, তো এটার উপরে বেস করে আমরা একটু মুভ করি। এখানে দেখেন একাডেমিক ব্যাকগ্রাউন্ড ফার্স্ট হলো আপনার, যে বিবিএ স্টুডেন্ট আপনারা আছেন, আমি যতটুকু শুনেছি রিপন ভাইয়ের কাছে, আপনার থার্ড ইয়ারের বা লাস্ট ফাইনাল সেমিস্টারের, এখানে আপনাকে প্রথমেই যে জিনিসটা হবে একাডেমিক ব্যাকগ্রাউন্ড। একাডেমিক ব্যাকগ্রাউন্ড আমরা চাই ইন্টারভিউয়ার হিসেবে, যে যখন আপনার ডিগ্রিটা থাকবে, ফর এক্সাম্পল এখানে যখন আপনাকে বিবিএ চাওয়া হবে বা এমবিএ চাওয়া হবে, মেজর ইন ফিনান্স চাইলে ফিনান্স, অ্যাকাউন্ট চাইলে অ্যাকাউন্ট, সরি এইচআরএম বা মার্কেটিং, হোয়াট এভার উই ওয়ান্ট অ্যাজ এন ইন্টারভিউয়ার। তো ওই যোগ্যতাটা যখন ম্যাচ করবে, তখনই কিন্তু আমরা আগ্রহী হয়ে উঠব যে প্রাথমিক ভাবে যে আপনাকে আমরা বাকি জিনিসগুলো জানার জন্য। এটার ক্ষেত্রে হতে পারে যে এই আপনার ওয়ার্ক প্লেস এবং পার্সোনাল স্কিলের সাথে আপনার ম্যাচ করে কিনা, এই জিনিসগুলোর জন্য আমরা মুভ করব। এখানে লাস্ট এই সেন্টেন্সটা দেখেন, কোম্পানি হায়ার্স অনলি দ্য পিপল হু ওয়ার্ক নট অনলি ফর মানি, rather believe in the work and they work for their passion। অর্থাৎ আপনি কি মানে চাকরি পাচ্ছেন না, আপনি ভিতরে ভিতরে ইনসাইড আপনার আছে যে আপনি একটা গভর্নমেন্ট জবের জন্য আপনি বের হওয়ার পরে ট্রাই করবেন, কিন্তু আপনি ফর দ্য টাইম বিং এই জবটা করার জন্য আপনি ইন্টারভিউ ফেস করতে গেছেন, এবং এই জিনিসটা আপনি ইনসাইড লুকিয়ে রেখেছেন যে আপনি এই জবটা আগে ম্যানেজ করবেন, যদি হয়ে যায় তারপরে আপনি গভর্নমেন্ট জবের জন্য বা অন্য একটা অর্গানাইজেশনের জন্য আপনি সার্চ করবেন। তাহলে এই জায়গাটা কিন্তু মিন করে ইউ আর নট প্যাশনেট ফর দিস জব, এবং এই জায়গাটার জন্য আপনি হয়তো ফর দ্য টাইম বিং একটা মানি নিড আছে আপনার, সেটার উপর বেস করে আপনি এই চাকরিটাতে করতে এসেছেন। তো ওই জায়গাটা যদি ইন্টারভিউয়ার একবার বুঝে ফেলে আপনার ইন্টারভিউতে বডি ল্যাঙ্গুয়েজ দেখে বা আপনার কথাবার্তায়, তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউয়ার নেবে না। অর্থাৎ এই জায়গাটা আপনাকে, আমরা ইকি গাই একটা শব্দ বর্তমানে খুব শুনি, যে শব্দটার সাথে ম্যাচ, যদি তিনটা জিনিস আমরা বলি, যে আপনি কোন জিনিসটা আপনার সবচেয়ে, কোন জবটা আপনার পছন্দ, কোন সাবজেক্টটা আপনার পছন্দ, সেই সাবজেক্টটা আপনাকে সোশ্যাল রিকগনিশন দেয় কিনা, আপনাকে ভালো লাগা দেয় কিনা, সেটার জন্য আপনি যে পরিমাণ ইনকাম করতে চান সেই ইনকামটা আপনি করতে পারবেন কি পারবেন না, এবং এটা রিকগনিশন আছে কিনা সোশ্যাল, এই তিনটা জিনিস যখন ম্যাচ করে, তখন কিন্তু আমরা ওই প্যাশন, ওই প্রফেশনটাকে আমরা নিজেদের জন্য বেছে নিই। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এখন থেকেই যে আপনি আসলে ভবিষ্যতে কি হতে চান। একজন রিপন ভাইয়ের মতো একজন মেন্টর হতে চান, যে মাল্টিপল স্কিল থাকবে আপনার, আপনি সোশ্যাল অ্যাক্টিভিটিস করবেন, আবার লার্নিং এর সাথে নিজেকে কেরিয়ারটা বিল্ড আপ করবেন, নাকি আপনি একজন ব্যাংকার হবেন, নাকি একজন বিসিএস ক্যাডার হবেন, নাকি একজন মার্কেটার হবেন বা ব্র্যান্ড প্রফেশনাল হবেন, নাকি একজন এইচআর প্রফেশনাল হবেন, এই জিনিসটা আপনাকে এখন থেকেই তৈরি করতে হবে। আরেকটা জিনিস হলো, আমরা আসলে ইন্টারভিউটা কি চাই, যারা রিক্রুটার তারা কি চাই। এখানে দেখেন একটা টি টাইপের একটা শেপ আছে, এখানে মানুষের দুইটা বৈশিষ্ট্য থাকে। একটা হলো এই যে ভার্টিক্যালটা আছে, এই বারটা হলো আপনার একাডেমিক কোয়ালিফিকেশন। এটা হলো যে আপনি নর্মালি আপনি যে প্রফেশনে জব করবেন সেই প্রফেশনের সাথে ম্যাচ করে যে যোগ্যতাটা, আপনি যদি এইচআর এ ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, আপনি বিবিএ অর এমবিএ মেজর ইন এইচআর বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হতে পারে ইন এডিশন। কিন্তু এর বাইরে আপনাকে কিছু যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতাগুলো কি কি? ফর এক্সাম্পল আপনাকে মানে এটাকে বলা হয়, আমরা রিক্রুটারদের ভাষায় আমরা বলি যে জ্যাক অফ অল ট্রেড মাস্টার ইন ওয়ান। অর্থাৎ আপনি যে সাবজেক্টটা আপনার কোর সাবজেক্ট, সেই সাবজেক্টটার উপরে হবেন আপনি মাস্টার, কিন্তু আপনার আশেপাশে যেহেতু অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে মিলেমিশে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি ফিন্যান্সের হন, আপনাকে এইচআর এর সঙ্গে ইন্টারাক্ট করতে হবে, আপনাকে মার্কেটিং এর সঙ্গে ইন্টারাক্ট করতে হবে, আপনাকে প্রোডাকশন পিপলের সঙ্গে ইন্টারাক্ট করতে হবে, কমার্শিয়ালের সঙ্গে করতে হবে, ওই মানে বিলগুলো ঠিক মতো আসছে কিনা, সেগুলোতে কোনো ধরনের লুকোচুরি হয়েছে কিনা, এদিক সেদিক হয়েছে কিনা, পলিসি ভায়োলেশন হয়েছে কিনা, এগুলো অ্যাকাউন্টসে বসে আপনাকে দেখতে হলে ওই বিজনেসের ধরনটা সম্পর্কে আপনার মোটামুটি একটা সম্যক ধারণা থাকতে হবে। অর্থাৎ এই জন্য আপনি যে
সাবজেক্টেই পড়েন না কেন, সেই সাবজেক্টের বাইরে আপনাকে অন্যান্য সম্পর্কে আপনাকে ইন্টারভিউ বোর্ডে এখন ইদানিং, কারণ আজকের একজন ফ্রেশ গ্রাজুয়েট ভবিষ্যতের ওই কোম্পানির একজন ডিপার্টমেন্টাল হেড, এইভাবেই কিন্তু ভালো অর্গানাইজেশন গুলো রিক্রুট করে থাকেন। তো এই জন্য আপনার ভিতরে অন্য ডিপার্টমেন্ট সম্পর্কে জানার ইচ্ছা, বা বর্তমানে না জানলেও ভবিষ্যতে জানার ইচ্ছা কতটুকু আছে, সেটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে আপনাকে টেস্ট করা হবে বা আমরা করে থাকি। তো এই জন্য এর পাশাপাশি কিছু বিষয় থাকে, যেমন এখানে দেখেন এই যে টিম ওয়ার্ক, তারপরে কমিউনিকেশন, পার্সপেক্টিভ, এগুলোতে আমরা যাব ধীরে ধীরে আগাবো। তাহলে আমরা এই স্লাইডটা থেকে বুঝে নিলাম যে আমাদের যে সাবজেক্ট আমরা পড়ি, মেজর যে সাবজেক্ট গুলো, শুধু এই সাবজেক্ট না, এই সাবজেক্টের সাথে এই সাবজেক্টে আমরা হবো একদম স্পেশালিস্ট বা মাস্টার, কিন্তু আনুষঙ্গিক যে অন্যান্য ডিপার্টমেন্টের সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো সম্পর্কে আমাকে মোটামুটি একটা ধারণা থাকতে হবে। আমাকে মাস্টার হওয়ার দরকার নেই, কিন্তু বেসিক ধারণা থাকতে হবে। এরপরে হলো এই টি শেপ এবং ভি শেপের আমি যে আলোচনাটা করলাম, অর্থাৎ এখানে টি শেপ হলো আপনার সোজা যে স্ট্রেট ফরওয়ার্ড, আপনি যে সাবজেক্টের উপর পড়বেন সেটার উপর আপনার নিজস্ব জ্ঞান গরিমা বা স্কিল সেট যেটা থাকে। আর অন্যান্য যে হরাইজন্টাল যে বারটা আমরা দেখলাম, সেটাতে আপনাকে অন্যান্য ডিপার্টমেন্ট এবং কিছু সফট স্কিল, ওটার উপরেও আপনাকে যোগ্যতা রাখতে হবে। এখানে দেখেন আই শেপ পিপুল সিক এন্টারটেনমেন্ট, টি শেপ পিপুল সিক এডুকেশন অ্যান্ড লার্নিং। আপনারা জানেন এখানে একটা ধর্মীয় গ্রন্থের মানে পবিত্র কোরআনের একটা আলোকে যে আসছে, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে হাদিস আসছে, সেই হাদিসের ভিতরে একটা হাদিস আছে, সিক নলেজ ফ্রম ক্যাডল টু গ্রেভ, অর্থাৎ দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানের সন্ধানে ফিরবে। এক সময় আমরা দেখতাম যে বিটিভিতে বিভিন্ন নাটক দেখানো হতো বা ইয়ে করা হতো, যে তখন দুই পক্ষের একটা আলোচনা যখন হতো, তখন বলতো যে মেয়ে পক্ষ ছেলেকে জিজ্ঞেস, বাবা কি করো তুমি? এই তো আঙ্কেল বা আন্টি, আমি পড়াশোনা শেষ করলাম। এই যে পড়াশোনা শেষ করলাম, এই শব্দটা এখন আর বলা যাবে না। এই 2020 সালে এসে বা অনওয়ার্ডস যে পৃথিবীটা, এখানে কন্টিনিউয়াসলি আপনাকে লার্নিং এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ ইট ইজ কমন ফর দ্য ওয়ার্ল্ডস মোস্ট সাকসেসফুল পিপল টু রিড অ্যাট লিস্ট ওয়ান বুক পার উইক, দে আর কনস্ট্যান্টলি লার্নিং। এই যে একটা উদাহরণ আমি নিচে দিয়েছি, এটা বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন, এই যে গুগলে বা ফেসবুকেও বিভিন্ন সময় স্ক্রল করতে করতে চোখে পড়বে যে ওয়ার্ল্ডের যারা নামকরা সিও আছেন বা বড় বড় সাকসেসফুল পিপল আছেন, তারা কিন্তু কন্টিনিউয়াসলি বই পড়েন বা লার্নিং এর ভিতর থাকেন। এই জন্য আপনাকে লার্নিং এর ভিতর থাকতে হবে। এরপরে নিজের সম্পর্কে একটা সেলফ জাজমেন্ট। সেলফ জাজমেন্টটা আপনি করবেন কিভাবে, যেটা আমি বলেছি যে ওই যে ইকিগাইয়ের একটা ব্যাপার যে আমি বললাম, সেটার সাথে কিছুটা ম্যাচ করবে আপনার। আপনার কোন ধরনের কাজকে আপনি পছন্দ করেন, এরপরে এই কাজটা কি আপনাকে স্যাটিসফ্যাকশন দেয় কিনা, এই কাজটার সঙ্গে মানে আপনার এনভায়রনমেন্ট যেটা আছে, এনভায়রনমেন্ট সাপোর্ট করে কিনা। এরপরে হলো যা মানে হোয়াট কাইন্ড অফ পিপুল আই লাইক টু ওয়ার্ক উইথ, এবং আপনি যে ধরনের কোন ধরনের লোকজনের সঙ্গে কাজ করতে কমফোর্ট ফিল করেন, এই এই পেশাটাকে যদি আপনি বেছে নেন, সেই লোকগুলোকে আপনি সারাউন্ডিং এ পাবেন কিনা। এরপরে হলো হোয়াট কাইন্ড অফ এবিলিটিস ডু আই ওয়ান্ট টু বিল্ড অন, এবং এই কাজ করার জন্য আপনার যথেষ্ট স্কিল সেট আছে কিনা। অর্থাৎ আপনি পছন্দ করলে হবে না, সেটার জন্য যে পরিমাণ স্কিল থাকা দরকার, যে পরিমাণ নলেজ একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকা দরকার, ওই জিনিসগুলো আপনাকে বা যে অ্যাটিটিউড থাকা দরকার সেটাও থাকতে হবে। হুইচ ওয়ার্ক মে গিভ মি রিকগনিশন, এই কাজটা আপনাকে রিকগনিশন দেয় কিনা। এবং সর্বশেষ যে আপনার লিভলিহুডের জন্য, জীবন জীবিকার জন্য সেটা থেকে যথেষ্ট আর্নিং আসবে কিনা। কোশ্চেন টু চুজ রাইট প্রফেশন, আপনাকে কি এই কাজটা মোটিভেট করে, আপনাকে জন্য কি এটাকে আইডিয়াল জব মনে হয়, আপনি যে জবটা ইয়ে করেছেন, এবং আপনাকে কি মানে এটা খুব উদ্বেলিত করে এই কাজটা করতে গিয়ে, যে আপনি খুব আনন্দের সঙ্গে কাজ করেন, আপনার সব ধরনের যে চাহিদা আছে সেটা কি ফুলফিল হয় এটার মাধ্যমে। এই ধরনের বিভিন্ন যে কোশ্চেন গুলো আপনি নিজে নিজে করবেন, যে আপনি এখন থেকেই প্রফেশন চুজ করবেন। তো এমপ্লয়াবিলিটি স্কিলের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখি, একটা হলো সেলফ অ্যাওয়ারনেস। আপনার এতক্ষণ যে আমি কথাগুলো বললাম, এই নিজের ভিতরে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে আপনাকে, যে আপনি মানে কি হতে চান এবং সেটা হওয়ার জন্য কি কি করা দরকার। এরপরে হলো হোয়াট ক্যান ইউ অফার, আপনার এই কাজটা করার জন্য আপনার স্কিল সেট তখন আপনাকে ইয়ে করতে হবে, সেট করতে হবে। আর এই ক্ষেত্রে আমার একটা কমন সাজেশন হলো ইউনিভার্সিটি স্টুডেন্টস বা আপনারা যারা গোয়িং টু বি গ্রাজুয়েট, তাদের ক্ষেত্রে ট্রাই টু মেক ইউর সেলফ এ বিট ডিফারেন্ট ফ্রম দ্য কমন পিপল, অর্থাৎ স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড।
যেভাবে আমরা বলি না কেন, কমফোর্ট জোন বলি আমরা, প্রাউড বলি, মানে যেখানে আপনি আছেন সেখান থেকে একটু মানে নিজেকে একটু ব্যতিক্রম করতে হবে। ব্যতিক্রম কি করতে হবে? স্কিলস অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে এখন thousands of students are passing out from 150 around universities, অর্থাৎ 100 প্লাস প্রাইভেট ইউনিভার্সিটি আছে, প্রায় অ্যারাউন্ড 50 পাবলিক ইউনিভার্সিটি আছে। আপনি একবার চোখ বন্ধ করে কল্পনা করেন যে আপনার যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টে কতগুলো স্টুডেন্ট বের হচ্ছে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড রিমেইনিং আদার্স? তাহলে আপনাকে যদি ব্যতিক্রম করতে হয়, অন্যজন যদি ইয়ে করে যে একজন এমবিএ মেজর ইন এইচআরএম, আপনাকে সাথে একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আপনি এখন করার প্রয়োজন নেই, কিন্তু আপনি খুব দ্রুতই করবেন যদি এই প্রফেশনে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আপনি যদি মেজর আপনার ফিনান্স হয় এমবিএ তে, এর সঙ্গে আপনি এটা যোগ করে নিলেন, মার্কেটিং হলো এই ধরনের। তো এটা করার পরে আপনি কিন্তু একটু শর্ট লিস্টে চলে আসবেন, মানে একটু খেয়াল করে করার চেষ্টা করেন যে আপনি একটু শর্ট লিস্টে চলে আসবেন। এরপরে দেখা গেল যদি আপনি এইচআর বিল্ড আপ করেন, আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশে একই সঙ্গে রাখা হয়। তো এটার সঙ্গে আপনি সাইমালটেনিয়াসলি আপনি যখনই গ্রাজুয়েট হয়ে যাবেন, যারা এইচআর ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তারা আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে বা যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি আন্ডারে আপনার একটা এলএলবি করতে পারেন। কারণ অ্যাডমিনিস্ট্রেশন আপনি যদি করতে চান, তাহলে মাল্টিপল স্কিল যখন থাকবে তখন আপনি ইন্টারভিউ বোর্ডে ইউ উইল গেট প্রিফারেন্স। আপনার সিভিটা যখন চোখে পড়বে ইন্টারভিউয়ারের, তখন দেখবে যে না, অন্য ছেলেগুলো শুধু একটা সাবজেক্টে মেজর করে বসে আছে, এই ছেলেটা মানে অনেকগুলো এডিশনাল ডিগ্রি নিয়েছে, দু একটা এডিশনাল ডিগ্রি নিয়েছে এবং অনেকগুলো ট্রেনিং অ্যাটেন্ড করেছে। তো ওই ওই জায়গাটাতে আপনি ছোট্ট একটা উদাহরণ আমি দিচ্ছি। ফর এক্সাম্পল, আমি প্রসঙ্গ উঠলো তাই আপনাকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই স্ক্রিনটা দেখা যাচ্ছে? এনিওয়ান প্লিজ রিপ্লাই। Yes, sir. Yes, sir. আমার Yes, sir. একাডেমিক কোয়ালিফিকেশন দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. হ্যাঁ, দেখা যাচ্ছে না? আপনি দেখেন, আমি এমবিএ মেজর ইন এইচআরএম, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন সোশ্যাল কমপ্লায়েন্স, চার্টার্ড হিউম্যান রিসোর্স ম্যানেজার, এলএলবি অর্থাৎ ব্যাচেলর অফ লস, তারপরে অ্যাডভান্স সার্টিফিকেট ইন ম্যানেজারিয়াল কমিউনিকেশন ফ্রম আইবিএ। তারপরে এই যে আপনাদের সাথে মাঝে মধ্যে একটু সেশন নিতে হয়, এই জন্য কাপাকাপি যাতে না করি, এটার জন্য ট্রেনিং অফ ট্রেনার বা আমি নিজে হেড অফ এইচআর হিসেবে এখানে ওরিয়েন্টেশন ক্লাস করাতে হয়, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে অনেক সেশন দিতে হয়, এই জন্য ট্রেনিং অফ ট্রেনার। তারপরে হলো টোটাল সার্টিফাইড টোটাল রিওয়ার্ড প্রফেশনাল ফ্রম সিঙ্গাপুর, এবং জাপান থেকে স্কলারশিপে সলভিং হিউম্যান অ্যান্ড অর্গানাইজেশনাল প্রবলেম 2 weeks দ্যাট ইজ টোটালি বেসড অন দ্য লিডারশিপ অ্যান্ড টিম ওয়ার্ক। এবং যেহেতু আইএসও সার্টিফাইড কোম্পানি আমাদের অর্গানাইজেশন, এখানে লিড অডিটর কোর্স অন কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এবং অকুপেশনাল হেলথ সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাজ ওয়েল এস এমফিল ফ্রম বিউপি। তো এই যে কোয়ালিফিকেশনটা আমি দেখালাম আপনাকে, তো কি মনে হচ্ছে এখন? যে অর্থাৎ আমাদেরকে কোন একটা, আমি যদি এমবিএ মেজর ইন এইচআরএম নিয়েও আজকে এই জবটা করতে থাকতাম, আমার কাজের কিন্তু সমস্যা হতো না। কিন্তু আমার যে যে প্রোফাইলটা একটু ব্যতিক্রম করেছি, এটার জন্য কি হয়, আমি যে কোনো জায়গায় একটু এক্সেপশনালি মানে আমি ট্রিটমেন্ট পাই। অর্থাৎ আমাকে একটু অন্য নজরে দেখা হয় যে হ্যাঁ, মানে হিজ রিচ বাই হিজ একাডেমিক ব্যাকগ্রাউন্ড। তো সেলফ অ্যাওয়ারনেস, স্কিল সেট, তারপরে হলো কেরিয়ার রেডিনেস। অর্থাৎ এই সব কিছু মিলিয়ে এই কেরিয়ারের জন্য আপনাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস আমি সাম আপ করবো পরে। তারপরে হাউ ডু ইউ এক্সপ্রেস ইউর সেলফ, অর্থাৎ আর্টিকুলেটিং ইউর এক্সপিরিয়েন্সেস। আপনি যে ওই সাবজেক্টের উপর এক্সপার্ট, আপনি যে ভালো প্রেজেন্টেশন দিতে পারেন, আপনার ইংলিশের দখল যে ভালো, অর্থাৎ এই জায়গাগুলোকে আপনাকে ইন্টারভিউ বোর্ডে যখন আপনি কল পাবেন সেই জায়গায় সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, বা এর আগে আপনার সিভিতে সুন্দর করে এই ব্যাপারগুলোকে আর্টিকুলেট করতে হবে। তারপরে হলো মেকিং এ গুড ইমপ্রেশন ইন পারসন। আপনাকে যে জিনিসটাকে আমরা যদি বলি ক্রেডিবিলিটি, অর্থাৎ আপনার বিশ্বস্ততা, এটা আপনার সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে হোক, প্রফেশনাল নেটওয়ার্কিং এর মাধ্যমে হোক, ইন্টারভিউ বোর্ডে আপনার কথাবার্তাই হোক, যে কোনো ভাবে হোক, আপনাকে ক্রেডিবিলিটি বাড়াতে হবে। অর্থাৎ আপনাকে দেখে যেন মনে হয় যে আপনাকে ট্রাস্ট করা যায়, আপনি যা বলছেন এটা আপনি ইনসাইড থেকে বলছেন, অর্থাৎ ব্রেন এন্ড মাইন্ড একসাথে কথা বলছে আপনার। এই জায়গায় যদি আর্টিফিশিয়ালিটি চলে আসে, তাহলে এটা আপনাকে নেগেটিভ মার্ক ক্যারি করবে। এরপরে এই জিনিসটা দেখা যাচ্ছে না। আচ্ছা, নেটওয়ার্কিং অনলাইন ইন পার্সন, অর্থাৎ আপনাকে
এই যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এখন যে এলিট পেইন্টের কালকে থেকে ফ্লায়ারটা শেয়ার হয়েছে, যে আমি এখানে এলিট পেইন্টের হেড অফ এইচআর আপনাদের এখানে 30 মিনিটসের একটা সেশন নেবে, আপনারা কি বলতে পারবেন যে এলিট পেইন্টে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়জন গ্রাজুয়েট এখন জব করে? আস্ক ইউরসেলফ উইদিন 5 সেকেন্ড। এনিওয়ান ক্যান সে নো? দিস দিস ইজ কল্ড অনলাইন নেটওয়ার্কিং। অর্থাৎ আপনি যে সাবজেক্টে পড়েন ওই সাবজেক্টের বড় ভাই যারা সাকসেসফুল ছিল, মানে একটু ভালো সিজিপিএ ছিল, তারা এখন কোথায় আছে, তাদের সঙ্গে আপনার নেটওয়ার্কিং করতে হবে এবং তাদের কাছে গাইডেন্স নিতে হবে যে কিভাবে তারা ওই জায়গায় পৌঁছেছে এবং আপনাকে কি কি করতে হবে এই জায়গাগুলো। তো দ্য 7 মোস্ট ডিমান্ড এমপ্লয়াবিলিটি স্কিলস ইন কর্পোরেট ওয়ার্ল্ড, অর্থাৎ আপনার ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, এটা তো থাকতে হবে, এটাকে আমরা এখন এর সঙ্গে ইমোশনাল ইন্টেলিজেন্সও যোগ করি। লিডারশিপ এবিলিটি, লিডারশিপ নট দ্যাট যে খালি সিনিয়র হলে লিডার হওয়া যায় তা না, আপনি একটা এন্ট্রি লেভেল অফিসারও আপনার সারাউন্ডিং এ কয়েকজনকে ইন্টারভিউ নিতে গিয়ে এখন কেস স্টাডি দেওয়া হয়। ওই কেস স্টাডির ভিতরে সিসিটিভির মাধ্যমে অবজার্ভ করা হয় যে আপনি কতটা মানে লিডারশিপ নিচ্ছেন, অর্থাৎ কে কি করছে, নিজেরটা তো করছেন এবং সবার সঙ্গে একসঙ্গে কিভাবে গ্রুপের মধ্যে বন্ডিং করে এটাকে সলভ করছেন এবং আপনি যতটা পারেন সেটা দিয়ে কিভাবে নেতৃত্ব নিচ্ছেন, ওই জিনিসটাকেও টেস্ট করা হয়। আপনি জয়েন করার পরেও আপনি কিভাবে পিয়ার ফিলিংস আপনার কতটা শো করছেন, আপনার অবসর সময় অন্যদের কাজ করে দেওয়ার জন্য চেষ্টা করছেন, আপনি নিজে আগ্রহ ভরে কাজ নিচ্ছেন, এই জিনিসগুলোর মাধ্যমে আপনার কিন্তু লিডারশিপটা প্রকাশ পায়। এরপরে হলো ইন্টিগ্রিটি আর ক্রেডিবিলিটি, যেটা আমি বলেছি, অর্থাৎ আপনার একজন কলিগ আপনাকে আপনার হাতে তার পার্সোনাল মোবাইল পাসওয়ার্ড সহ দিয়ে কিছুক্ষণের জন্য বাইরে যেতে পারবে, আপনি এই মোবাইলটা ওপেন করবেন না, এই ট্রাস্টটুকু যখন অর্জন করতে পারবেন, দ্যাট টাইম ইউ আর ক্রেডিবল। সেটাকে ইন্টিগ্রিটি না, ইন্টিগ্রিটি হলো ইন টার্মস অফ মানি, যেটা বলি আমরা টাকা পয়সার ক্ষেত্রে যে সততাটা, এটাকে বলি আমরা ইন্টিগ্রিটি। আর ক্রেডিবিলিটি হলো ওভারঅল পার্সোনালিটি, যাকে ট্রাস্ট করা যায়, যাকে বিশ্বাস করা যায়। আপনার আচার আচরণ এটাকে যদি এখন ইউনিভার্সিটি লেভেল থেকে বিল্ড আপ না করেন, তাহলে কিন্তু এটা পরবর্তীতে হঠাৎ করে এটা বিল্ড আপ হবে না, আপনার ভিতরে কিন্তু যে অ্যাটিটিউডটা গ্রো করবে ওই অ্যাটিটিউডটা দীর্ঘদিন থেকে যাবে। অতএব এখন থেকে আপনাকে এটা বিল্ড আপ করতে হবে এবং যখনই আপনি ক্রেডিবল হবেন তখন আপনার লাইকেবিলিটিটা বাড়বে, অর্থাৎ সারাউন্ডিং এ যারা আছে ওরা যেন আপনাকে পছন্দ করে এবং সবাই তখন সিনিয়ররা কিন্তু অবজার্ভ করে যে কোন ছেলেটাকে সবাই অপছন্দ করছে, কাকে সবচেয়ে বেশি পছন্দ করছে। এটা কিন্তু মানে লিডারশিপ কোয়ালিটির একদম বা ফিউচার সাকসেশন প্ল্যানিং এ এটা অবজার্ভ করা হয় সিনিয়র লেভেল থেকে। এই জন্য আপনার এই লাইকেবিলিটিটা কিন্তু হঠাৎ করে আসবে না, আপনি আর্টিফিশিয়াল আচরণ করলে ফর দ্য টাইম বিং হয়তো আপনাকে পছন্দ করবে, একটা পর্যায়ে গিয়ে আবার আপনাকে অপছন্দ করবে। ওয়ার্ক প্লেসে এই জিনিসটাও আপনার ভিতরে বিল্ড আপ করতে হবে এবং সেটার প্র্যাকটিসটা কিন্তু এখন থেকে শুরু করতে হবে। কম্পিটেন্স, কম্পিটেন্স হলো 3টা জিনিসের কম্বাইনেশন, অর্থাৎ আপনার নলেজ, স্কিল, অ্যাটিটিউড, এই 3টাকে একত্রে আমরা কম্পিটেন্স বলি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই ওয়াজ ইন ডিফারেন্ট প্রফেশন আর্লিয়ার। আমি শিপে চাকরি করতাম। শিপে আমাদের প্রমোশনের জন্য যে সার্টিফিকেটটা থাকতো ডিপার্টমেন্ট অফ শিপিং থেকে, তো ওই সার্টিফিকেটের নাম বলা হতো সার্টিফিকেট অফ কম্পিটেন্সি, অর্থাৎ আমাদের নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। এটাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আমরা ড্রাইভার দেখি গাড়ি চালায়, এই ড্রাইভারকে যখন সে কাগজে কলমে পড়ে যে গাড়ির এইভাবে বসতে হয়, ডানের বাতিটা হলো মানে সবুজ বাতি, বামের বাতিটা হলো লাল বাতি, বা লাল বাতি জ্বলে যাওয়া যাবে না, সবুজ বাতি হলে যাওয়া যাবে, ইয়েলো বাতি মানে হলো কিছুক্ষণ, এগুলো হলো সে কাগজে কলমে প্রথমে পড়বে। যখন সে সিটে বসে ড্রাইভিংটা শুরু করবে, এই কাগজে কলমে যখন পড়বে দ্যাট ইজ দ্য নলেজ। সিটে বসে যখন সে ড্রাইভিংটা করবে সেটা হলো তার স্কিল। এবং সে চালানোর সময় হঠাৎ করে আপনার একটু ডিউটি বেড়ে গেছে, এটার জন্য সে মন খারাপ করে কিনা, একটু একজন রিক্সার সঙ্গে একটা ধাক্কা লাগার পরে আপনাকে গাড়িতে বসিয়ে রেখেই ও নেমে গিয়ে রিক্সাওয়ালাকে মানে ধমক বা খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করছে কিনা, এগুলো হলো তার অ্যাটিটিউড। অর্থাৎ সবকিছুর মধ্যে যদি সে পজিটিভ থাকে তাকে আমরা পজিটিভ অ্যাটিটিউড বলবো, আর যদি এ করে তাহলে আমরা বলবো নেগেটিভ অ্যাটিটিউড। এই 3টা জিনিসের কম্বাইনেশন হলো কম্পিটেন্সি, অর্থাৎ আপনার ভিতরে কম্পিটেন্ট হয়ে উঠতে হবে। আপনি যে সাইডে জব করতে চান সেই সাইডে 3টা জিনিসের কম্বাইনেশন থাকতে হবে। এই কম্বাইনেশন গ্রো করার জন্যই ইন্টার্নশিপের ব্যবস্থাটা করা হয়েছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পাঠানো হয় আপনাদেরকে গ্রাজুয়েশনের শেষের সেমিস্টারে ইন্টার্নশিপ করার জন্য। অর্থাৎ নলেজটা আপনি একাডেমিক্যালি নিচ্ছেন, স্কিলটা আপনি ওখান থেকে নিবেন, প্লাস ওয়ার্ক কালচার থেকে আপনারা কম্পিটেন্স অ্যাটিটিউডটাও শিখবেন। অ্যাটিটিউডটা শুরু থেকেই শুরু হয়। কারেজ, কারেজ বলতে এখানে যে কোনো সময় আপনাকে খুব কুইকলি যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য আপনাকে মানে প্রস্তুত থাকতে হবে। আপনি যত মানে আপনি
কাজকে চেয়ে চেয়ে নিবেন, যে কোনো চ্যালেঞ্জকে আপনি সাহস করে নিয়ে নিবেন এবং সেটার জন্য পরবর্তীতে ড্রাইভ দিবেন কিভাবে এটাকে সাকসেসফুল হওয়া যায়। সেই জিনিসটা কর্পোরেট সেক্টরে আমরা খুব পছন্দ করি। ইনার স্ট্রেংথ, আপনার ইনসাইডের স্ট্রেংথটা থাকতে হবে। এর সঙ্গে আমি একটা জিনিস বলবো যে ফিজিক্যাল ফিটনেস ইজ ম্যান্ডেটরি। আপনি যদি ভালো হেলে দুলে যদি একটা ভঙ্গুর স্বাস্থ্য নিয়ে আপনি ইন্টারভিউ বোর্ডে হাজির হন, তাহলে সেই জায়গায় মানে আপনাকে প্রথম শটেই অর্থাৎ প্রথম 30 সেকেন্ড ইজ দ্য মানে বেস্ট টাইম টু ইমপ্রেস ফ্রম ইউর সাইড টু ইন্টারভিউয়ার। অর্থাৎ ইন্টারভিউয়ারকে ইমপ্রেস করার জন্য আপনি যে প্রথম ইনটা করলেন, আপনার গেস্টার পোস্টার, আপনার ক্লিন শেপ সবকিছু ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ আপনার স্বাস্থ্যটা ফিটনেসটা ঠিক আছে কিনা, যে জবের জন্য টাকা হয়েছে ওই জায়গাটা, অর্থাৎ উপরের যোগ্যতাগুলো যখন থাকবে তখন এবং ফিজিক্যাল ফিটনেস থাকবে তখন আপনার ইনার স্ট্রেংথটা বাড়বে। তো 6টার কারণ যেটা নিয়ে আমরা সাধারণত এমপ্লয়িকে চেষ্টা করি হায়ার করার জন্য বা প্রায়োরিটি লিস্টে রাখার জন্য। প্রথমেই এই কোয়ালিফিকেশনটার পরেই আপনি একটা গ্রেট রিজিউমি থাকতে হবে আপনার, অর্থাৎ আপনার সুন্দর একটা সিভি থাকবে। এই সিভির ভিতরে আপনার সবকিছু যেন একটা রিজিউমির, এখন তো 30 মিনিট সময়, তা না হলে এই রিজিউমি নিয়ে কথা বলা যেত। এটার ভিতরে বিশেষ করে কয়েকটা জিনিস আপনি খেয়াল রাখবেন। সুন্দর একটা প্রফেশনাল ছবি থাকবে আপনার টপ রাইট কর্নারে। এরপরে হলো আপনার নামটা সুন্দরভাবে থাকবে, ঠিকানা থাকবে। তারপরে হলো সেটার পরে এসে আপনার যে মোবাইল নাম্বারটা, এখানে মাল্টিপল মোবাইল নাম্বার দরকার দরকার নাই। সিভিতে যে মোবাইলটা থাকবে দ্যাট উইল বি ইউর হট নাম্বার। ওই নাম্বারটা যেন 24/7 খোলা থাকে, কারণ আপনারা জানেন এখন বিডি জবস থেকে বা বিভিন্ন সার্ভার থেকে ওই সিভি সরাসরি কিছু কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করার পরে অটোমেটিক্যালি শিফট হয়ে যায় ইন্টারভিউয়ারের কাছে সার্কুলার দেখে। তো আপনি হয়তো জানেনও না যে আপনার সিভি সেখানে চলে গেছে। অতএব আপনি অনেক ইন্টারভিউয়ার আপনাকে যখন কল করে ইন্টারভিউয়ের জন্য, আপনি সারপ্রাইজ হন যে আমি তো আসলে সেখানে সিভি পাঠাই নাই। তাহলে জানলো কিভাবে? জানলো এইভাবে যে ওই সার্ভার থেকে আপনার যেসব যোগ্যতা আপনার আছে এবং যা চাওয়া হয়েছে তার সঙ্গে যখন 60-70% ম্যাচ করে অটোমেটিক্যালি সার্ভারে শিফট হয়ে যায় সিভি। তো সেই জায়গাতে আপনার সিভিতে একটা ওই যে কি বলে পাগলা বাবা .@gmail.com, তারপরে বিভিন্ন ধরনের ফ্যান্সি টাইপের নাম দিয়ে ইয়ে করা হয়, মানে মেইল আইডি ওপেন করা হয়। তারপরে ছবিতে দেওয়া হয় ভেরি ক্যাজুয়াল মোডে, মডেলিং স্টাইলে ছবি দেওয়া হয়। এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বারটা রাইট ওয়েতে থাকতে হবে। আর একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা চাকরির অভিজ্ঞতা যদি থাকে, এগুলো লেটেস্ট ওয়ান দেবেন সবার উপরে, তার নিচে গ্রাজুয়ালি আস্তে আস্তে নিচের দিকে যাবে অন্যান্য ইস্যুগুলো। কারণ আপনার এসএসসিতে আপনি কতটা ভালো ছাত্র ছিলেন সেটা দেখার বিষয় না, আপনি লেটেস্ট যে ডিগ্রিটা আপনার আছে সেটা আমার অর্গানাইজেশনের বর্তমান যে জবের চাহিদাটা আছে সেটার সাথে ম্যাচ করে কিনা সেটা হলো আমার দেখার বিষয়। এরপরে হলো ইউর অনলাইন পার্সোনাল প্রোফাইল অর ব্র্যান্ড। আপনার এই এখানে jobsbd.com বা মাই জবস নতুন পোর্টাল সাইট আছে এবং পুরানো জব সাইট আছে বিডি জবস, এগুলোতে আপনার একটা মানে পার্সোনাল সিভি আছে কিনা, আইডি ওপেন করেছেন কিনা, এর সঙ্গে লিঙ্কডইনে আইডি ওপেন করেছেন কিনা। লিঙ্কডইনকে বলা হয় বর্তমান প্রফেশনাল সাইট, তো ওই জায়গায় আপনার ঠিক মতো আছে কিনা। ইভেন আমরা ফেসবুকটাকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বললেও ইদানিং ভালো ভালো রিক্রুটার কিন্তু আপনার পার্সোনালিটি যাচাই করার জন্য আপনি কেমন টাইপের রুচি সম্পন্ন আপনার ফেসবুকও ঘাটা হয়। অর্থাৎ ওই জায়গাতে আপনার ফেসবুকের ভিতরেও কিছু কিছু ইনফরমেশন, শুধু নাম আছে, ছবিও দেখা গেল যে মানে দিয়ে রাখছেন, মেয়ে মানুষ হলে আরেকজনের ছবি, ছেলে মানুষ হলে সালমান খানের ছবি বা বিভিন্ন জনের। তো এরকম না, আপনার ছবি থাকবে, একটা রুচিসম্মত ছবি থাকবে ফেসবুকেও। তারপরে হলো সেখানে আপনার সম্পর্কে কিছু বায়ো থাকবে, 3-4টা ওয়ার্ড থাকবে যেটা দেখে আপনাকে আইডেন্টিফাই করা যাবে। আপনি যদি এখন স্টুডেন্টস অফ ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হন ওইটুকুই লেখেন। আপনার যদি আলাদা কোনো স্কিল থাকে, আপনি যদি ক্লাস ক্যাপ্টেন থাকে ওটাও লিখেন। তারপর এই জিনিসটা করে মানে আপনাকে এই জিনিসটা আপ টু ডেট রাখতে হবে। দ্য রাইট স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স, যেটা আমি অলরেডি বলেছি, আমি এটা তৈরি করছি না। স্টেইং পাওয়ার উইথ দ্য বিজনেস, অর্থাৎ যে সাইডে আপনি কেরিয়ারটা বিল্ড আপ করতে চান সেখানে প্রচুর সময় দিতে হবে। সেই রিলেটেড যত পড়াশোনা আছে সেগুলোতে আপনি ট্রেনিং বা অন্যান্য সবকিছুতে আপনাকে ইনভলভ হতে হবে। ইউ গেট অন উইথ পিপুল, যেটা আমি বলেছি নেটওয়ার্কিং, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রফেশনাল নেটওয়ার্কিং এর কারণে এন্ট্রি লেভেলের জব হোক আর যেটাই হোক, প্রত্যেক লোকে চায় যে ট্রাস্টেড কিছু কেউ আসলে আমি আননোন একজন লোককে নিতে গিয়ে সেই লোকটা অনেস্ট কি ডিসঅনেস্ট, তার কাজ করার আগ্রহ কতটুকু সেটা আমি কিন্তু ইনস্ট্যান্ট বুঝতে পারবো না। অর্থাৎ তাকে রিপন ভাই কি আছেন? আমার 3 মিনিট আছে, আমি কি 5 মিনিট সময় বেশি নিতে পারবো? শিওর শিওর, আমার হ্যাঁ ছাত্রছাত্রীরা সবাই আসলে মনোমুগ্ধের মতো শুনছে, প্লিজ হ্যাঁ ক্যারি অন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ইউ গেট, কারণ 27 বাজে, তো এই নেটওয়ার্কিংটা
যেমন ফর এক্সাম্পল আমার ডিপার্টমেন্টে যদি একজন এন্ট্রি লেভেলের একজন অফিসার লাগে, আমি চাইবো এরকম আমার যদি চেনা জানার ভিতরে মানে অবশ্যই আপনারও এই বিবিএ মেজর ইন এইচআরএম এবং যাকে নিব তাকেও বিবিএ মেজর ইন এইচআরএম, কিন্তু ডিফারেন্স হলো সে আমার নোন পার্সন, রিপন ভাই আমাকে রেকমেন্ড করেছে যে মুরাদ ভাই আমি এই ছেলেটাকে চিনি বা এই মেয়েটাকে আমি চিনি, হি ইজ আটমোস্ট অনেস্ট, আপনি যেহেতু অনেস্ট একটা ছেলে খুঁজছেন আমি আপনাকে চিনি, এই ধরনের একটা রিকমেন্ডেশন যখন রিপন ভাইয়ের কাছ থেকে আসবে আর আপনি যখন আননোন হিসেবে আমাকে অন্য একজন অ্যাপ্লাই করবে, এই দুইজনের মধ্যে রিপন ভাই যাকে রেফার করেছে দুইজনের ব্যাকগ্রাউন্ড সেম, তাহলে তার যোগ্যতাটা মানে তার সিভিটা আমি এগিয়ে রাখবো আমার রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এটাকে বলা হয় বেনিফিট অফ প্রফেশনাল নেটওয়ার্কিং। তো পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড এনথুসিয়াজম যেটা আমি অলরেডি বলেছি। বেসিক এমপ্লয়েবিলিটি স্কিলের আবারও যদি একটু রিক্যাপ করি আমি, কমিউনিকেশন স্কিল, রাইটিং অ্যান্ড স্পিকিং ক্লিয়ারলি, লিসেনিং ওয়েল, এবল টু নেগোশিয়েট। তারপরে হলো আপনার টিম ওয়ার্ক স্কিল যেটা আমি অলরেডি বলেছি। তারপরে হলো লার্নিং স্কিল, আপনাকে কন্টিনিউয়াসলি লার্নিং হ্যাবিট থাকতে হবে, অর্থাৎ এটাকে অনেকে মজা করে বলে যে লার্ন করলে, লার্ন যে স্পেলিংটা আমরা লিখি LEARN, লার্ন, লার্নের এলটা বাদ দিলেই হয় আর্ন, অর্থাৎ আর্ন করার আগে, রোজগার করার আগে আপনাকে, আয় করার আগে আপনাকে লার্ন করতে হবে, লার্ন করার মাধ্যমে আর্ন করতে হবে। তারপরে হলো সেলফ ম্যানেজমেন্ট স্কিল, নিজেকে একটু ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। এই সোশ্যাল মিডিয়ার ফেসবুকের যুগে আমরা দেখা গেল ইয়াংদের ভিতরে যে বৈশিষ্ট্যটা আমরা পাই যে রাত জেগে জেগে একেবারে মানে যখন মানুষের জাগার সময় হয় সেই সময়টাতে আমরা ঘুমাতে যাই, সেটা না করে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। অর্থাৎ আপনি একটা সুন্দর ডিসিপ্লিন করেন, ঠিক আছে আমরা যারা একটু সিনিয়র তারা 11টার মধ্যে ঘুমিয়ে যাচ্ছে, আপনি 12টার মধ্যে ঘুমান, সমস্যা নেই, কিন্তু তাই বলে আপনি সারা রাত জাগবেন। আবার যে সময়টাতে মানে কাজকর্মের সময় হিসেবে সিলেক্ট করা হয়েছে দিনের সময়, ঘুমানোর সময়টাকে আপনি জেগে থাকলেন, কাজ করলেন, পড়াশোনা করলেন বা সোশ্যাল নেটওয়ার্কিং করলেন, আর যে সময়টাতে আপনার কাজ করার কথা, পড়াশোনা করার কথা, সেই সময় আপনি ঘুমালেন। এতে আপনার দুইটা ক্ষতি হবে। এখন আপনি একটা ব্যাড হ্যাবিটের মধ্যে চালিত হবেন, এটার কারণে আপনার দীর্ঘমেয়াদী শরীর স্বাস্থ্যর ক্ষতি হবে, যেটা ভঙ্গুর স্বাস্থ্য নিয়ে আমি আগেই বলেছি যে ফিটনেসটা অবশ্যই দরকার ইন্টারভিউ বোর্ডে। তারপর হলো টেকনোলজি স্কিল, বর্তমানে টেকসেভি। এই যে আজকে এই ক্লাসটা আজকে যদি 6 মাস আগে হতো তাহলে আমি ফিজিক্যালি এসে আমাকে ক্লাসটা নিতে হতো এখানে আপনাদের সামনে, হয়তো এখন আমি পুরো বডি ল্যাঙ্গুয়েজ মানে আপনারা দেখতে পেতেন, কিন্তু আজকে এই যে রিপন ভাই আমাকে বলে দিলেন যে মুরাদ ভাই সেশনটা হবে গুগল মিটে, এবং আর কিন্তু কিছুই বলতে হয়নি। বাকিটা আমি ওখান থেকে একটা লিঙ্ক দিয়েছি, ওখান থেকে কোন অংশটুকু কপি করতে হবে এখানে এসে পেস্ট করতে হবে এবং ইন করতে হবে, কিভাবে স্লাইড শেয়ার করতে হবে, এই জিনিসটা কিন্তু আমি আগে জানতাম না, এই 6 মাস আগেও জানতাম না। বিইং এ সিনিয়র জিএম, জাস্ট থিঙ্ক মানে ফর এ হোয়াইল, আমি এই জিনিসটা গুগল মিটে কিভাবে মিটিং করতে হয় আমি 6 মাস আগেও জানতাম না, অথচ আজকে আমাকে কাউকে দেখিয়ে দিতে হলো না। অর্থাৎ এই যে নিউ নর্মাল, এই নিউ নর্মালে আপনাদেরকে কিছু এডিশনাল মানে রিপন ভাই যেটা সবসময় বলেন যে মানে ইন্ডাস্ট্রি 4, অর্থাৎ এই যে টেকনোলজিক্যাল রিভলিউশন, এই জিনিসটা নিউ নর্মালে আরো বেশি প্রয়োজনীয়তা, অর্থাৎ আপনাকে টেক সেভি হতে হবে। এর সঙ্গে কম্পিউটার লিটারেসি, আপনাকে এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং যদি গ্রাফিক ডিজাইন জানেন, এগুলোর এন্ট্রি লেভেলের অফিসার হিসেবে আপনি আপনার যে ডিপার্টমেন্টের বস থাকবে ওনার সময় নেই যে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিজে হাতে করে করবে, কারণ ওনার সময়ের মূল্য অনেক বেশি। তারপরে হলো এক্সেলের অ্যানালাইটিক্যাল রিপোর্ট, আপনি যদি উনি চাওয়া মাত্র আপনি করে দিতে পারেন যে যে গত 6 মাসের সেলসের যে ট্রেন্ড আছে সেটা গ্রাফ উপরে উঠেছে না নিচে নেমেছে, দেখবেন যে আপনি খুব প্রিয় হয়ে গেছেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সুন্দর করে রেডি করে দেবেন, একটা গ্রাফিক ডিজাইন, ওনার একটা এক জায়গায় এই এই যে সেশন নিতে যাবে ডেফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, আপনার ডিপার্টমেন্টাল হেডকে আপনি যদি খালি আইডিয়াটা দিয়ে দিল, আপনি ওটার উপর বেস করে আপনি সুন্দর একটা ফ্লায়ার তৈরি করে দিলেন, তাহলে দেখবেন যে আপনাকে লাইক করা শুরু করেছে আপনার ডিপার্টমেন্টাল হেড। এই জন্য শুধু মানে ওই যে সাবজেক্ট রিলেটেড জব সেটা না, আমাকে উই হ্যাভ টু বি মাল্টি স্কিল। তো এগুলো আর আমি এখন ইয়ে করছি না, আমি এরপরে হলো টু ওভারকাম দ্য প্রি ইন্টারভিউ অ্যাংজাইটি, প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। অর্থাৎ আপনি ইন্টারভিউ বোর্ডে ভয় পাওয়ার যে দুরুটা শুরু হয় ইন্টারভিউ কল পাওয়ার সাথে সাথে, এটার জন্য আপনি আপনার লুকিং মিররের সামনে হোক বা যে কোনো জায়গায় হোক, একা একা টেবিল চেয়ারের সামনে হোক, আপনি কি বলতে চান সেটা বলার নিজেই বলেন, বলে দেখেন যে আসলে কেমন শোনা যায়। প্রয়োজন বোধে নিজে ভিডিও নিজে করেন, করে দেখেন, তারপরে ভিডিওটা যে কোথায় দোষ হয় 2-3 বার দেখার পরে আপনার ভিতরে অনেক ইয়ে চলে আসবে, মানে আপ টু ডেট হয়ে যাবেন আপনি নিজেই। অ্যাটেন্ড ইন্টারভিউ ওয়ার্কশপস এন্ড ভিউ ইন্টারভিউ ভিডিওস, এবং ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায় ইন্টারভিউইং স্কিলের উপরে। তারপরে আপনি ইন্টারভিউ স্কিলের উপরে অনেক সময় সেশন হয়, এই যে আজকের সেশনটাও একটা তার মধ্যে একটা। এই ধরনের যখনই কোনো স্কোপ থাকবে এগুলোতে আপনারা অ্যাটেন্ড করতে থাকবেন। মিট উইথ কেরিয়ার কাউন্সিলর ফর এ মক ইন্টারভিউ,
এই যে যারা মানে এই ধরনের ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি নিজেও 2বার গিয়েছি, যে মক ইন্টারভিউর ব্যবস্থা আছে আপনাদের কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টার যেটা আছে, ওই শামসুদ জোহা ভাই আছেন, তো আমাকে ইন্টারভিউ করেছিল। এগুলোর মাধ্যমে কিন্তু আপনার এই প্র্যাকটিক্যাল নলেজটা হবে যে কিভাবে আসলে ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন করা হয়। প্র্যাকটিস ফর দ্য ইন্টারভিউ উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস অ্যান্ড প্র্যাকটিস যেটা আমি বলেছি অলরেডি, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েও। এরপরে আমাদের বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে অনেক সময় আমরা যাচ্ছে তাই মনে করার চেষ্টা করি। স্টুডেন্ট লাইফ আর কর্পোরেট লাইফ দুইটার ভিতরে কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। অর্থাৎ আপনি আহ চুলের কাটিংটা কেমন নিয়ে ইন্টারভিউ বোর্ডে যাবেন, আপনার কোন জামাটা পরে যাবেন, মানে সবকিছু যেন একটু মার্জিত হয় এবং অন টাইম মেনটেন করাটা খুবই জরুরি। এই জিনিসগুলো ধরেন এখানে যে মানে হেয়ার স্টাইল কি হবে, তারপরে আপনার ব্লেজার পরে যাবেন নাকি শার্ট পরে, ক্যাজুয়াল স্মার্ট বলে একটা কথা আছে, আপনাকে টাই পরে যেতে হবে এরকম না। আমরা নিজেরাও টাই ছাড়াই, যে এখন আমি সেশন নিচ্ছি টাই ছাড়া শুধু শার্ট পরে, এবং কমফোর্টের জন্য আপনি নর্মালি ক্যাজুয়াল স্মার্ট পড়তে পারেন, কিন্তু সেটা অবশ্যই মানে দামি হতে হবে সেটা না, কিন্তু যেটা পরবেন আয়রন করা থাকবে, পলিশ শু থাকবে, তারপরে হলো ফিটফাট থাকবে, অর্থাৎ সবকিছু মার্জিত থাকবে। এরপরে ইন্টারভিউ বোর্ডে অবশ্যই আপনি 10 থেকে 15 মিনিট আগে যাতে পৌঁছতে পারেন সেইভাবে আপনাকে মানে শিডিউলিং করতে হবে। অর্থাৎ আগের দিনই সব পরিকল্পনা সবকিছু গোছগাছ করে আপনি ঘুমাবেন, যে সময়ে রওনা করার কথা তার কিছু সময় আগে রওনা করবেন। কারণ প্রোঅ্যাক্টিভনেস বলে একটা কথা আছে, যে স্টিফেন কভির 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, সেখানে বলা হয় যে ঢাকা শহর ট্রাফিক জ্যামের শহর, আপনি এটার উপরে আপনার হাত নেই, কিন্তু আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার, আধা ঘন্টা আগে ইন্টারভিউ এর জন্য রওনা করার উপর কন্ট্রোল কিন্তু আপনার আছে। সেই কন্ট্রোলটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। টার্ন অফ দ্য সেল ফোন, ইন্টারভিউ বোর্ডে যখন ঢুকবেন তখন আপনি মোবাইলটা অফ রাখবেন। এরপরে হলো হ্যান্ডশেক বর্তমানে এখন করা যাবে না, করোনার সময় এটা স্লাইডটা আগে করে রাখা। তো মেক আই কন্ট্যাক্ট, যখন যার সাথে কথা বলবেন চোখে চোখ রেখে কথা বলবেন, মাথা নিচু করে থাকলে আপনাকে লেস কনফিডেন্ট মনে করবে ইন্টারভিউয়ার, এবং স্মাইলিং ফেজে কথা বলার চেষ্টা করবেন। গেট ইট, এবং ব্রিং এক্সট্রা কপিস অফ রিজিউমি। ইন্টারভিউ বোর্ডে অনেক সময় দেখা গেল যে 4-5 জন থাকে, তো এই জন্য এক্সট্রা কপি নিবেন। অনেক সময় বলতে চাইতে পারে যে আপনার কাছে এক্সট্রা কপি আছে কিনা, এটা আপনি যখন যাবেন এটার সাথে সাথে কয়েকটা সিভি বের করে দিবেন, তখন তারা মনে করবে যে হ্যাঁ আপনি ইন্টারভিউটাকে গুরুত্ব দিয়েছেন, আপনার এডিশনাল প্রিপারেশন নিয়ে আপনি ইন্টারভিউ বোর্ডে গেছেন। এরপরে হলো যে আহ আচ্ছা, আমি এই জিনিসগুলোকে, many interview will assess you based on the appropriate eye contact or posture, correctly pronouncing his her name. ছোট্ট একটা কাহিনী বলি। এটা হলো কোনো একটা কর্পোরেট হাউসে, সঙ্গত কারণে আমি কোম্পানিটার নাম বলছি না, ওনার সেকেন্ড জেনারেশন অর্থাৎ সদ্য ওয়েস্টার্ন গ্রাজুয়েট একজন লেডি। তো উনি ইন্টারভিউ বোর্ডে বসেছেন। প্রত্যেক ইন্টারভিউকে অর্থাৎ যারাই ক্যান্ডিডেট ঢুকেছেন প্রত্যেককে জিজ্ঞেস করেছেন অনেক কোশ্চেনের মাঝে, যে হ্যাঁ শুরুতেই প্রথম নিজের পরিচয় দিয়েছেন, তারা বাবা মেয়ে দুজনই পরিচয় দিয়েছেন, এবং ইন্টারভিউ দিয়ে যখন বের হয়ে যান দরজার কাছে যাওয়ার পরে আবার একটু পিছন থেকে ডাক দেওয়া হয়েছে, হ্যালো মিস্টার অমুক, ক্যান ইউ রিকল মাই নেম। ওই লেডি জিজ্ঞেস করছেন যে আপনি কি আমার নামটা বলতে পারবেন, আমি যে শুরুতে পরিচয় দিয়েছিলাম। সবাই তো শোনার জন্য শুনেছে, বলতে তো আর পারছে না। তো এরকম পারে নাই, লাস্ট ওয়ান একজন শুধু ওই নামটা রিকল করতে পেরেছে, তাকেই সিলেক্ট করা হয়েছে। একদম প্র্যাকটিক্যাল ঘটনা বললাম, আমি সঙ্গত কারণে নামটা বলছি না, খুব একটা লার্জ গ্রুপ বাংলাদেশের। তো অর্থাৎ আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে যা শুনছেন, মনোযোগ দিয়ে শুনছেন, এটা কিন্তু আপনি যদি ঘাবড়ে যান তাহলে এই জিনিসগুলো ভুলে যাবেন। এই জিনিসটা মানে আপনাকে অ্যাডেড ভ্যালু দিতে পারে যদি আপনি সুন্দরভাবে রিকল করতে পারেন। তো অনেক সময় একদম ওভারলি ফর্মাল হওয়ার কারণে আপনাকে রোবোটিক লাগবে, সেটাও দরকার নাই। তারপরে এই জিনিসগুলো মোটামুটি আমি বলেছি সবকিছু। তো যেখানে কথা বলার সময় স্পষ্ট করে বলবেন এবং স্লোলি বলবেন। তো প্রথমে আগে নিজে বোঝার চেষ্টা করবেন ইন্টারভিউয়ার কি কোশ্চেন করছে, কোশ্চেনটা বুঝে তারপর অ্যান্সার করবেন, মাঝখানে এই কোশ্চেনের অ্যান্সার করা শুরু করবেন না। তারপরে যা বলবেন সেটা অনেস্টলি বলবেন, যদি না জানেন সেখানে মেকি স্বভাব দেখানোর দরকার নাই, অর্থাৎ আপনি জানেন ভুলে গেছেন এরকম একটা অ্যাটিচিউড করার দরকার নাই। সুন্দরভাবে সরি বলে নেবেন, স্যার এই জিনিসটা আমার জানা নেই, জানা থাকলে স্যার ভালো হতো, তো আমি সরি স্যার, আমি এখান থেকে বের হয়ে গিয়ে জেনে নিব। তো এই ধরনের আপনি বলতে পারেন। তো নন ভার্বাল ফিডব্যাকের বডি ল্যাঙ্গুয়েজের ভিতর অনেক সময় থাকবে, যেটা পজিটিভ হতে হবে, কোনো সময় অ্যাটিটিউড খারাপ করা যাবে না। তারপরে অ্যাভয়েড নেগেটিভ টার্মস, যেমন আগের কোম্পানি, তারপরে আপনার প্রচুর অভাব অনটন আছে, তারপরে আপনি মামা চাচা নেই এই জন্য জব হচ্ছে না, এগুলো ইন্টারভিউ বোর্ডে বলা যাবে না। তো তো ইফ আস্কড এনি অ্যান ইলিগাল কোশ্চেন বি ট্যাক্টফুল উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট। এটা ধর্মীয় ব্যাপারে হতে পারে, আপনি পলিটিক্যাল কোনো পার্টির সঙ্গে জড়িত কিনা বা অন্য কোনো ইস্যুস হতে পারে, এই জায়গাগুলো খুব ট্যাক্টফুলি অ্যান্সার করতে হবে।
ক্লোজিং স্টেটমেন্টে হলো যে আপনার বি প্রিপেয়ার্ড উইথ দ্য ক্লোজিং স্টেটমেন্ট রিগার্ডিং ইন্টারেস্ট অফ এবিলিটিস। তারপরে হলো আপনি যদি বিজনেস কার্ড দেওয়ার কোনো স্কোপ থাকে বা তারা চায় তাহলে সেখানে অ্যাড করে দিতে পারেন। ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে সেটা নাও হতে পারে, বাট একজন স্টুডেন্টেরও কিন্তু একটা বিজনেস কার্ড থাকতে পারে। তো এই হলো অবস্থা। সময় যেহেতু কমে গেছে, বাংলাদেশে বর্তমানে প্রতি 1000 দিনে একটা করে জব চেঞ্জ হয়, এরকম একটা এভারেজ আছে। 40 বছর বয়স পর্যন্ত গিয়ে 23 বছরে যদি কেরিয়ার শুরু করা হয়, অর্থাৎ 8টা থেকে 10টা জব চেঞ্জ হয় একজন মানুষের জীবনে। আবার এমনও আছে যে শুরুতে ঢুকে একটা কোম্পানি থেকে রিটায়ারমেন্টে গেছে গভর্নমেন্ট জবের মতো, বা বড় জোর 2টা বা 3টা, সেই ধরনের উদাহরণও আছে। এখন ইউ হ্যাভ টু চুজ যে আপনি কোনটাকে বেছে নেবেন। তবে মিনিমাম 1000 দিনের আগে একটা অর্গানাইজেশনের কালচার, ওই জব সম্পর্কে জানা এবং নিজেকে প্রুভ করা, এটা অর্থাৎ 3 বছরের নিচে সুইচ করা উচিত না এটার জন্য। তো এই হলো অবস্থা, আর বাকি আমি যাচ্ছি না। তো দিস ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার। ইফ ইউ স্টিল হ্যাভ, যেহেতু আমি কোশ্চেন অ্যান্সারের সেশনও খেয়ে ফেলেছি আমার সেশনের ভিতরে, কথা বলতে গিয়ে ওয়ান ওয়ে কমিউনিকেশন করতে গিয়ে, প্র্যাকটিক্যাল হলে হয়তো সময় বেশি হলে টু ওয়ে কমিউনিকেশন হতো। তো দিস ওয়াজ ফ্রম মাই সাইড, রিপন ভাই, অ্যান্ড অল দ্য বিলাভেড স্টুডেন্টস। থ্যাংক ইউ মুরাদ ভাই। আমি জাস্ট কয়েকজন খুবই চমৎকার অ্যাট এ গ্ল্যান্স আপনি বলেছেন, এবং মুরাদ ভাই আপনি হয়তো জানবেন, আপনি যদি আপনার স্ক্রিনটা যদি একটু অফ করে দেন তাহলে আমি আপনাকে দেখাবো একটা জিনিস, যে আপনার টোটাল প্রেজেন্টেশনটা আমরা একটা অনলাইন সলিউশনের মাধ্যমে আসলে আপনি স্টপ শেয়ার করেন, আমি তাহলে আপনাকে দেখাই আর কি। আচ্ছা, হ্যাঁ, আপনার আজকের সেশনটা সম্পূর্ণটাই রেকর্ডেড ভার্সন হয়ে আমাদের এই বিএলসি তে, যেখানে আমরা আগেই আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম যেটা ব্লেন্ডেড লার্নিং সেন্টারের মাধ্যমে পরিচালিত হয়, এখানে অলরেডি আপনার সেশনটাই ছিল, এবং এখানেই এখন আপনার এই পুরো সেশনটার লাইভ রেকর্ডিংটা এখানে বসে যাবে। এবং আমাদের ছাত্রছাত্রী যারা হয়তো মনোযোগ ছিল না, বা অনেকে অনেক জায়গায় বাইরে আছে কয়েকজন আমি জানি, তারা কিন্তু পরবর্তীতে আপনার এই ফুল সেশনটা রেকর্ডিং শুনতে পারবে, এবং এটা লাইফ লং থাকবে তাদের। আমি আশা করি তোমরা যারা শুনেছো প্রত্যেকেই মুরাদ ভাই ভেরি এক্সপেরিয়েন্সড প্রফেশনাল, তার কাছ থেকে অবশ্যই ভালো জিনিস পাবে। বাট আমি এখন 3টা বা 4টা, হাইয়েস্ট 4টা প্রশ্ন আমি কি পেতে পারি কিনা তোমাদের কাছ থেকে? কোন 4জন 4টা প্রশ্ন করবে? একবার এই প্রশ্ন নিয়ে মুরাদ ভাইকে বলবো খুব সংক্ষেপে যদি অ্যান্সার দেওয়া যায়। 4টা প্রশ্ন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো আলবাব, বলো। স্যার আমি আলিয়া হাসান। আলী 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 বলো বলো তাড়াতাড়ি বলো। স্যার আমরা স্যার বিভিন্ন জবের স্যার যদি অ্যাপ্লাই করতে যাই, ওই জায়গায় স্যার লেখা থাকে 2 ইয়ার্স 3 ইয়ার্স 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। স্যার আমরা যখন স্টাডিটা কেবল স্যার আমরা শেষ করি বা গ্রাজুয়েশনটা শেষ করি, ওই সময় আমাদের এক্সপিরিয়েন্সটা আমরা কিভাবে স্যার করতে পারি? মুরাদ ভাই উত্তর দেবেন? হ্যাঁ, অবশ্যই। এটা হলো এক্সপিরিয়েন্স চাওয়া হয়, মানে এটা হয়তো বা ডিরেক্টলি এন্ট্রি লেভেলের পজিশন না। আপনি ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে আপনাকে সিক করতে হবে যে আপনার ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য, মানে নো নিড অফ এনি, মানে ফ্রেশ গ্রাজুয়েটস আর অলসো এনকারেজ টু অ্যাপ্লাই, এই ধরনের একটা কমেন্ট থাকে এক্সপিরিয়েন্স চাইলেও। অল্টারনেটিভলি আবার যেসব জায়গায় এক্সপিরিয়েন্স থাকে, এই জায়গাটাতে আপনার একটা কাজ করতে হবে, যে সাবজেক্টের উপর কেরিয়ার বিল্ড আপ করতে চান সেখানে শুরু থেকে কিছু পার্ট টাইম কাজ করার অভিজ্ঞতা আপনাকে নিতে পারলে ভালো। কারণ হলো ওয়ান্স আপন এ টাইম, মানে আমরা শুনতাম বিদেশে কাজের ডিগনিটি অফ লেবার আছে, বাংলাদেশের ডিগনিটি অফ লেবার নেই। কিন্তু এখন কিন্তু বাংলাদেশেও মানুষ কাজ করতে লজ্জা পায় না। মানে অনেক পার্ট টাইম জব, লাইক একটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, সেখানে 1 মাসের জন্য একটা স্টলে সেলসম্যান হিসেবে আমাদের ইউনিভার্সিটি গ্রাজুয়েটরা কাজ করছে। তারপরে বিভিন্ন যে বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্ক আমি দেখেছি, ইউনিভার্সিটি স্টুডেন্টরা সেখানে এই খাবার সার্ভ করছে। এতে তারা কিন্তু লজ্জা পাচ্ছে না, এবং লজ্জা পাওয়া উচিত না। এই যে জায়গাগুলো, অনেক ভলান্টারি জব আছে না? হ্যাঁ, অনেক ভলান্টারি জব আছে, অনেক ভলান্টারি জব আছে, বন্যা দুর্গততে সাহায্য দিতে যাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই ধরনের ইয়েগুলো, এবং যেহেতু ইউনিভার্সিটি গুলোতে ফ্লেক্সিবল ক্লাস টাইম, ইভিনিং এ করা যায়, উইকেন্ডে করা যায়, বাকি সময়গুলোতে আপনারা এখন থেকে এই এক্সপিরিয়েন্স গুলো গেইন করবেন। যে সাইডে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, মাল্টিপল এক্সপিরিয়েন্স কিন্তু অনেক সময় কাজে দেয় না ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য। তাকে স্পেসিফিক হলে তাহলে ওই জায়গাটা আপনার এখন থেকে মাইন্ড সেট করতে হবে। আমি আরেকটা, হ্যাঁ রিপন ভাই। ফ্যান্টাস্টিক। আলী হাসান, তুমি মানে বুঝতে পারো আমাদের এখন 8 মাস সময় আছে। 8 মাসে আমরা এই অভিজ্ঞতাগুলো সাজিয়ে
মানে অর্জন করে সাজিয়ে লিখবো। ওকে, দ্বিতীয় প্রশ্ন কে করবে? আলবাব চাচ্ছিল মনে হয় প্রশ্ন করতে। না স্যার, ঠিক আছে, আলী বলছে। আমার স্যার একটা হ্যাঁ। কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি স্যার, মানে যেহেতু জব সেক্টরে আমাদের মানে এর পরের ইয়াতে যেতে হবে, তা এখন থেকে স্যার কি কি স্টেপ ফোকাস করব, যে এই স্টেপ গুলা থাকলে আমি ওই জায়গায় যেয়ে পৌঁছাতে পারবো, যে মুরাদ ভাই, রিকোয়ারমেন্ট। আমি আলবাবের প্রশ্ন বুঝে গেছি। মুরাদ ভাই, আপনি কি 2 থেকে 3টা স্ট্রেংথের কথা বলে দিতে পারবেন? এটা হলো আপনার পড়াশোনা যেটা করছেন এই সাবজেক্ট, তো এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। অবশ্যই এখানে একটা মিনিমাম নলেজ নিয়ে আপনি বের হবেন। এর পাশাপাশি আপনার দুইটা সাইডের কম্পিউটার লিটারেসিতে আপনাকে স্ট্রং হতে হবে। ইংলিশের ফ্লুয়েন্সিটা, বাংলায় কথাবার্তা বলি আমরা অফিসে, বাট এখন বেশিরভাগ অফিসে রিটেন কমিউনিকেশনটা হয় ইংলিশে, অর্থাৎ সবকিছু আপনাকে ইংলিশে, যেহেতু রিটেন কমিউনিকেশনটা করতে হবে। কম্পিউটার লিটারেসি, ইংলিশের নলেজ, তারপর হলো কমিউনিকেশন স্কিল, এরপরে হলো আপনার এই যে যেটা বললাম যে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আপনি অফিসের ভিতরে, এই জায়গাটা আমরা অনেকেই বলি না, রিসেন্টলি আমি খেয়াল করে দেখেছি যে এই জিনিসটা আমাদের আসলে এমপ্লয়াবিলিটি স্কিলের ভিতরে অ্যাড করা দরকার, যে আমাদের ফিজিক্যাল ফিটনেসটাও দরকার। এবং তা না হলে আপনি ক্লাসে অফিসে গিয়ে ঘুমাতে চাইবেন বা অন্যান্য কিছু ইয়ে করবেন, মানে মানে কি বলে এটাকে, অমনোযোগী হয়ে যাবেন। তো এই এই যে জিনিসগুলো, এই মানে অর্থাৎ কমিউনিকেশন স্কিল, কম্পিউটার লিটারেসি, ইংলিশের ফ্লুয়েন্সি বোথ ভার্বাল এন্ড রিটেন, আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি থাকে আপনার, সেটা ভালো। রাইট, তার মানে ওই যে ভলেন্টারি পার্ট টাইম এগুলিকে সাজিয়ে লেখা, মানে মোট কথা আর কি। আচ্ছা, তৃতীয় প্রশ্ন কে করবে? তৃতীয় স্যার, আমি এই প্রশ্নটা করতে চাচ্ছিলাম। ইয়েস ইয়েস ইয়েস। স্যার যেটা বললো যে আমাদের রিলেটিভ, মানে আমাদের মেজর রিলেটিভ কিছু জব এক্সপিরিয়েন্স আগে থেকে নিয়ে রাখা, হোক সেটা পার্ট টাইম বা শর্ট টাইম। বাট আমরা যারা এখন ফাইন্যান্স মেজর করতেছি কিংবা এইচআরএম করতেছি, আমরা কিন্তু শর্ট পিরিয়ডের জন্য এই মুহূর্তে কোনো জব বা নিজেকে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য অপরচুনিটি পাচ্ছি না স্যার। এটার জন্য আমরা কি করতে পারি? আমি যদি আমার কথাটাই স্যার বলি যে আমি এখন ফাইন্যান্স মেজর করতেছি, এই মুহূর্তে যদি আমি ফাইন্যান্স রিলেটেড কোনো একটা এক্সপিরিয়েন্স নিতে চাই উইদিন নেক্সট 8 মান্থস, সেক্ষেত্রে আমার কি করণীয়? আপনি এই ক্ষেত্রে যখন আপনি যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা যখন পারছেন না, তখন আপনাকে অল্টারনেটিভ আদার কিছু কোয়ালিফিকেশন দিয়ে ওটাকে কভার করার চেষ্টা করতে হবে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখিয়েছি, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা দেখিয়েছি, সেটার ক্ষেত্রে আমি কিন্তু এগুলো মাত্র এই 2010 থেকে 2015-র মধ্যে এই জিনিসগুলো করা। আদারওয়াইজ আমি ছিলাম কিন্তু একটা ডিফারেন্ট ট্র্যাকে, শিপে ছিলাম। যখন আমি দেখলাম যে আমাকে সরাসরি ডিপার্টমেন্টাল হেড হিসেবে, ক্যাপ্টেন থেকে রিটায়ার করে আসার পরে এখানে আমাকে ডিপার্টমেন্টাল হেড হিসেবে নিচ্ছেন না, তো অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন না কলিগরা, তখন আমার মনে হলো যে মানে তাহলে কি আমি আবার এন্ট্রি লেভেলে জয়েন করে সেখান থেকে আই নিড টু গেইন দ্য এক্সপিরিয়েন্স 8 to 10 years এগেইন টু বি দ্য হেড অফ ডিপার্টমেন্ট? মানে নো, এটা তো আর পসিবল না। তাহলে আমি কি করতে পারি? তখন আমাকে অন্য একটা সাইডে আমাকে এক্সেপশনাল হতে হবে। এক্সেপশনাল হওয়ার জন্য তখন আমি বেছে নিলাম যে আমার প্রোফাইলটাকে আমি এমন জায়গায় নিয়ে যাব যেন মানে একদম আনকমন হয়, অন্যান্যদের যা আছে তার চেয়ে আমার কিছু বেশি থাকবে। যেহেতু আপনার এই রিলেটেড মানে আপনি কাজের অভিজ্ঞতা পাচ্ছেন না, আপনি ফিনান্স রিলেটেড যত ধরনের ট্রেনিং আছে, ইউ ইনভেস্ট অ্যাটলিস্ট 1 ফ্রাইডে অফ ইচ অফ ইউর মান্থ ফর লার্নিং। অর্থাৎ আপনি ফিনান্সের যে ট্রেনিং গুলো হয়, আপনি এটাকে বিআইএম এ দেখেন বা বিডি জবে দেখেন বা অন্যান্য যে ট্রেনিং প্রোভাইডার ইনস্টিটিউট গুলো আছে, আইবিএ তে ফিনান্স ফর নন ফিনান্স ম্যানেজার আছে, তো এই জাতীয় যত ইয়ে আছে এগুলো করে আপনার সিভির ভিতরে মানে অন্তত 10টা বা 20টা বের হতে হতে আপনি এই ফিনান্সের ট্রেনিং গুলো অ্যাটেন্ড করেন। তখন দেখা যাবে সিভিটা যখন যাচাই করবে, যাচাই করতে গিয়ে এক্সপিরিয়েন্স না থাকলে ওই জিনিসগুলো কিন্তু চোখে পড়বে যে অন্য সিভি হোল্ডারদের চেয়ে এই ছেলেটা দেখি যে এই রানিং অবস্থায় এতগুলো ট্রেনিং করেছে এবং তার সাবজেক্ট রিলেটেড, তাহলে অন্য এক্সপিরিয়েন্সের চেয়ে একে আমরা মূল্যায়ন করতে পারি। আরেকটা জিনিসও আছে যেটা যে আমি যদি মুরাদ ভাইয়ের সঙ্গে একটু অ্যাড করি, ফ্যান্টাস্টিক অ্যান্সার দিয়েছেন মুরাদ ভাই। নাজমুল হোসেনের যেমন ফাইন্যান্সের কি কি কাজ করতে হয় এটা কি আমরা জানি নাজমুল? স্যার বেসিক্যালি এখন তো ফোকাস করতেছে ফিনটেক যেটা সেটা, তারপর অ্যানালিস্ট হিসাবে কাজ করতে চাচ্ছিলাম আমরা ফিউচারে। মোটামুটি আমরা যারা ফাইন্যান্স মেজর নিয়েছি একজন অ্যানালিস্ট হতে চাই। রাইট, আমি এখন ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং করা, ব্যালেন্স শিট চেক করা, প্রফিট এন্ড লস কোন দিকে হচ্ছে,
তাকে একটা ট্র্যাক দেখা। আমি যদি সিম্পলি আমি এটা কেন বলছি, আমারই এই লিঙ্কডইনের একটা ছেলেকে মেন্টর করছিলাম, তাকে যখন এটা বললাম সে বলল যে স্যার আমি তো একটা দোকানের পুরো ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট তৈরি করে দিতে পারি। তো সে তার এলাকার এক মানে বড় ভাইয়ের দোকান ছিল, জাস্ট নর্মাল ওই কাগজে লিখতো, ওই যে বড় লম্বা শিটে লিখে রাখতো কয়দিন কি কি সেল হয়েছে। তো তাকে করছে কি পুরো একটা ফিউচার দেখাই দিছে যে সে 4 বছরের মধ্যে তার দোকানটাকে কত বড় করতে পারে, এরকম একটা ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি করে ওই দোকান মালিকের কাছ থেকে একটা অভিজ্ঞতা সনদ নিছে। ক্যান ইউ ইমাজিন যে এই ছেলেটি 6 মাস আমাকে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে আমার এই সুপার শপে সে আমাকে হেল্প করেছে। মানে আমি বলছি যে আপনাকে যে একদম প্রপার একটা ইন্টার্নশিপ করতে হবে নট দ্যাট, এই পাশের মুদির দোকানকেও কিন্তু আপনি একটা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের মতো একটা হেল্প আপনি করে ওখান থেকে এক্সপিরিয়েন্স গেইন করতে পারেন। মুরাদ ভাই আমি যদি ভুল না বলে থাকি, মানে একদম ইউ হ্যাভ রাইটলি সেড, মানে এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম। নাজমুল, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি ওই ধরনের কাজ করেন এবং প্রয়োজন বোধে আপনি ফিনান্সের যারা মিড লেভেল আছে বা আপার লেভেলের আছে তাদের পার্সোনাল লেভেলে হেল্প করে তার কাছে একটা এক্সপিরিয়েন্স লেটার দেন। পার্সোনাল লেভেলেও হেল্প হতে পারে। ওকে, আমরা একদম শেষে চলে আসছি, সর্বশেষ প্রশ্ন। আমার মনে হয় যে আর বোধহয় নেই কোশ্চেন। ওকে, তার মানে 3টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। থ্যাংক ইউ মুরাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকের এসে। বাট আমি লাস্টের একটা অ্যাসাইনমেন্ট আমি বলতে পারি আর কি, অ্যাসাইনমেন্ট হিসেবে যেটা আমাদের আপনারা সবাই যে বিএলসি তে আপনারা জয়েন করেছেন, এই বিএলসি তে অ্যাসাইনমেন্টটা বলা আছে। এই অ্যাসাইনমেন্টটা আর কিছুই না, সিম্পলি আপনাকে অনলাইনে একটা কোর্স করতে হবে আগামী 7 দিনের মধ্যে, একটা ফ্রি কোর্স। এই কোর্সটা আপনাদেরকে করতে হবে স্পেশাল অ্যাসাইনমেন্টের জায়গায়। আজকে 6টার পরে এই অ্যাসাইনমেন্টটা উন্মুক্ত হয়ে যাবে এবং এটা আপনার একটা মানে মিড টার্ম সমপরিমাণ একটা নাম্বার আপনাকে মানে দেবে। আমি বলবো, আমি আগেই বলেছি এমপ্লয়াবিলিটি স্কিলস কোর্সটা কোনো মুখস্থ করার কোর্স এটা না। সো সিম্পলি এখানে আমাদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান স্যারের একটা কোর্স আছে goedu.ac তে, এটা লিঙ্কটাও দিয়ে দেওয়া আছে আপনাদের অ্যাসাইনমেন্ট ইসে। এই কোর্সটা ফ্রি একটা কোর্স, বাট এমপ্লয়াবিলিটি স্কিলস এর উপর, ইমপ্রুভ জব অপরচুনিটিস। এবং এই কোর্সটা 35টা লেকচারের কোর্স। এটা করতে আপনার ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় যাবে, 2 ঘন্টা। এবং এই 2 ঘন্টা সময়ের মধ্যে আপনি ফাইনালি নিজে অ্যাসেসমেন্ট করবেন, যেটা সেলফ অ্যাসেসমেন্ট। কোর্সটি করবার পর, এই সেলফ অ্যাসেসমেন্টের পর আপনি একটা সার্টিফিকেট পাবেন। আপনার দায়িত্ব হবে, অলরেডি তামজিদ এবং আমাদের আলী, ওরা আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দিয়েছে, আমাদের ফেসবুকেও গ্রুপ আছে, ওখানে আপনার সার্টিফিকেটের ছবিটা শুধু পেস্ট করবেন এবং এই তাহলেই আমরা বুঝে যাব যে ইউ হ্যাভ ডান। এবং এই বিএলসির অ্যাসাইনমেন্টেও আপনাকে ওই সার্টিফিকেটের ছবিটা পোস্ট করে দিতে হবে। হোয়াটসঅ্যাপে করতে পারেন, ফেসবুকে, এবং বিএলসি তে আপনাকে সার্টিফিকেট অর্জন করার পর। তার মানে 2 ঘন্টা লাগবে এই কোর্সটা করতে সর্বোচ্চ, বাট এই 2 ঘন্টার জন্য আপনি সময় পাচ্ছেন 7 দিন। মানে আগামী 10 তারিখের ক্লাসের আগেই আপনাকে এই অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ করতে হবে। এমপ্লয়াবিলিটি স্কিলস এর পার্ট 1, যেটি আমাদের সম্মানিত চেয়ারম্যান অলরেডি goedu.ac তে করেছে। অ্যাসাইনমেন্টটা সবাই বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস, না বুঝতে পারলে নো লিখে আমাদেরকে 1-2 লিখলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন সবাই। ইয়েস, সাজ্জাদ হোসেন বলে দিয়েছে, ইকরামুল বলেছে, সাবেরা বলেছে, ফ্যান্টাস্টিক। সো এই কোর্সের লিংকটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব, আপনাদের ফেসবুকেও দিয়ে দিব, প্লাস এই চ্যাট বক্সেও দিয়ে রাখলাম। 2 ঘন্টা লাগবে কোর্সটা করতে, আগামী 6 দিনের মধ্যে আপনারা এটা করবেন। আমরা সবাই আমাদের এই এমপ্লয়াবিলিটি 360 ডিগ্রি সেকশন সির পক্ষ থেকে আমাদের সম্মানিত মোরাদ ভাইকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। মোরাদ ভাই, আপনি অসংখ্য মানে কাজ নিয়ে ব্যস্ত এবং ব্যস্ততম দিন পার করেন। আজকে শনিবার, আপনার ছুটির দিন, আপনি সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনার ফাইনাল যদি মানে 30 সেকেন্ডের মধ্যে কোনো ফাইনাল রিমার্ক থাকে যেটি ওদের ভবিষ্যতে হয়তো কাজে দেবে, বা ওদের জন্য দোয়া আপনি চালু করতে পারেন। মাইক্রোফোনটা একটু অন করতে হবে। রিপন ভাই, আমি নিজে আসলে খুব এনজয় করি এই জাতীয় ইস্যুস গুলো। আমার কাছে মনে হয় যে আমাদেরকে কেউ এইভাবে গাইড করার ছিল না, অতএব আমরা যেহেতু কিছুটা থেকে থেকে শিখেছি, বা আপনি আমরা যারা আছি তারা এই জিনিসগুলো করতে পারলে কিন্তু আমরা মনে করি যে ওরা যেন এই প্রবলেমটা না করে, ওরা শিখে শিখে আসুক।
মানে আমরা যেটা আফটার 30 আমরা সেলফ গার্ডিয়ানশিপটা গ্রো করেছে, ওদের ভিতরে এখনই ওই সেলফ গার্ডিয়ানশিপটা গ্রো করুক থ্রু সাস মেন্টরিং। তো আমি ট্রুলি এনজয় করেছি সময়টাকে আপনাদের সবার সাথে। তো সবাই ভালো থাকবেন, আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা থাকলো। আর ওয়েলকাম টু কর্পোরেট সেক্টর আফটার এ শর্ট ওয়াইল। তো হয়তো গ্রাজুয়েট হতে যাচ্ছেন খুব সহসা। আর রিপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি নিজেই এনাফ এই জাতীয় কাজের জন্য, তারপরেও যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলো শোনার জন্য আপনি ইনভলভ করেন, তো কিছুটা হলেও হয়তো তারা একটু বৈচিত্র্যতার স্বাদ পেয়েছে। তো যতটুকু দেওয়ার চেষ্টা করেছি আর কি। তো সময় বেশি হলে হয়তো আরো সম্ভব হতো। আমরা দোয়া করি প্যান্ডামিক সময়টা চলে যাক, ফিজিক্যালি আমরা মিট করবো ইনশাল্লাহ এই ধরনের সেশনের। আমরা 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 ইনশাল্লাহ আমাদের মানে ডিসেম্বরের পরে আমাদের একটা মিট আপ হবে ইনশাল্লাহ, তখন আমরা সবাই যারাই যুক্ত হবেন তাদের সবাইকে নিয়ে আমরা একটা ফিজিক্যাল মিটিং করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।